আমরা নামাজের বিরতিতে ছিলাম, আবার যে কথা বলছিলাম আমাদের এখানে যে প্রার্থীগুলো ছিল সবাই মোল্লাহাটে, তো মোল্লাহাটবাসী প্রার্থীদের সমর্থনে বিভক্ত ছিলাম। আমি চেষ্টা করেছি প্রত্যেক প্রার্থীর সঙ্গে প্রথমে যোগাযোগ করার এবং সকলকে বলেছি আমাকে আপনি দয়া করে সময় দিন আপনার সঙ্গে সাক্ষাৎ। সেই সাক্ষাতের পরিপ্রেক্ষিতে আমি তিনজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের অনুমতি প্রথমে হয়তো কেউ দেননি, আমি না বলবো না, পরবর্তীতে হয়তো দিয়েছে। রাগ অভিমান ভাঙানোর সর্বোচ্চ যে চেষ্টা আছে সেটার কোনো কমতি বা ঘাটতি আমার তরফ থেকে নেই। ইঞ্জিনিয়ার মাসুদ ভাইয়ের সঙ্গে ডিসিও যে দেখা হয়েছিল, আমি তাকে জড়িয়ে ধরেছি। তিনি কিন্তু কোনো রিয়াক্ট মানে কোনো আমার প্রতি কোনো রাগান্বিত না। তিনি বলেছেন যে ভাই দল আপনাকে দিয়েছে, আপনি নির্বাচনে লড়েন। আমি বললাম যে ভাই দোয়া করেন, আমি আবারও তার সাথে যোগাযোগের জন্য আমি আবারও চেষ্টা করবো, বলেছি আমাকে একটু সময় দেন। অ্যাডভোকেট দীপু ভাইয়ের বাসায় আমি গিয়েছি, আমি ওনার এবং ওনার সহধর্মিনী ভাই হাতে আমি সালাম করে দেওয়া ভাই আপনি পাননি, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। কারণ আপনি আমার থেকে অনেক সিনিয়র, আপনার অনেক স্বপ্ন অনেক আশা ছিল, হয়তো সেটা আপনি পাননি, কিন্তু দল আমাকে যে কোনো ভাবে দিয়েছে এটা পরিবর্তনযোগ্য নয়। আপনি সব ব্যথা, সব দুঃখ, সব কষ্ট ভুলে গিয়ে ছোট ভাইকে আপনি দোয়া করেন। আপনি অভিভাবক হিসাবে আমাকে দিক নির্দেশনা দেন। আপনার যে কর্ম পরিকল্পনা বাগেরহাট এক নিয়ে যে স্বপ্ন আপনি দেখেছিলেন, সেই স্বপ্নগুলো আমার মাধ্যম দিয়ে আপনি বাস্তবায়ন করেন। আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দেবো, কোনো কিছুর কোনো বিনিময়ে আপনার সম্মানের এক বিন্দু থাকতে হবে না। এটা কিন্তু আমি তার বাসায় গিয়ে করেছি। মুজিবুর সাহেবের সঙ্গে আমি দেখা করেছি, কথা বলেছি, সেখানে আপনাদের সাধারণ সম্পাদক মহোদয়ের পাশে ছিলেন, বা আমি চেষ্টা করেছি, আমাদের আরো অন্যান্য প্রতিনিধিবৃন্দ ছিলেন, ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। তিনি হয়তো বলেছেন যে ঠিক আছে, ধানের শীষের বাইরে তো আমি না, দলের হয়ে যাবে না, তুমি এগিয়ে যাও, দল তোমাকে দিয়েছে, আমি দলের বিপক্ষে কখনো যাবো। আমার তরফ থেকে প্রয়োজনে আবারও যাবো, আপনাদের সঙ্গে নিয়ে যাবো। আমি কেন্দ্রেও কথা বলেছি, দেখেন আমি নতুন ভাবে গিয়েছি, ওনাদের একটু মানবিমান আছে, দলের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন, রেসপেক্ট করেছেন, অবশ্যই আপনাদের তরফ থেকে ওনাদেরকে একটু বলবেন, তাতে ওনাদের মনে দুঃখ বা কষ্ট লাঘব হবে। এটা আজকেও আমি গাড়িতে আস্তে আস্তে বলছি, আশা করি এতক্ষণে দল থেকেও ওনাদেরকে সেভাবে বুঝিয়েছে। তো আপনারাও আমি বলবো, যেহেতু তারেক রহমান সাহেব আপনাদের এই অযোগ্য সন্তানকে আপনাদের মাঝে পাঠিয়েছেন যোগ্য করার জন্য, এতগুলো অভিভাবকের মাঝে একটা অনভিজ্ঞ মানুষকে পাঠিয়েছেন, আপনাদের সকল অভিজ্ঞতার আলোকে, সকল অভিজ্ঞতা দিয়ে, সকল দিক নির্দেশনা দিয়ে, সকল কর্ম পরিকল্পনা দিয়ে আমাকে যোগ্য করে তুলেছেন। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, সবাই যদি আমার পাশে থাকেন, আমি এটা বিশ্বাস করি যে এই আসনটি বিপুল ভোটে বিজয়ী করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে আপনারা এই আসনটি উপহার দিতে পারবেন। এখানে ব্যক্তিগত বড় বিষয় নয়। আপনারা বক্তব্য বলেছেন এবং আমি তো জানি, আমি তো এলাকারই সন্তান, আপনাদের অনেকের দুঃখ কষ্ট আছে। আমি যখন গতকাল কোদালি ইউনিয়নে আসতেছিলাম, পথে আমার গাড়ি থেকে ওখানকার বড় ভাইরা আমার গাড়ির সামনে দাঁড়িয়েছিল, যিনি আছেন, একবার কিন্তু বলেছিল যে আপনি ইউনিয়নে গিয়ে মিটিং করেন একা একা, এটা ধানের শীষের অপমান। আসলে জানতাম নয়, আমি একা একা কোথাও গিয়ে মিটিং আপনাদের মধ্যে এখনো করিনি, এই প্রথম। পথে চলার পথে যদি মানুষজন দেখে যে আমাদের ধানের শীষের একজন প্রার্থী যাচ্ছেন, সেখানে তারা দাঁড়াতে পারে, আর আমি যদি তাদের অসম্মান করে চলে আসি, তাহলে তো আমি এখানে কি হবো, আমাকে মানুষ করতে দেয়। সেই লোকটা আমাদের কথা বুঝতে দেবে না, এই লোকটা পারো না। অবশ্যই আমাদের সঙ্গে বসেছি, ওনাদেরকে বুকে টেনে নিয়েছি, আমার মনে হয় ওনারা সন্তুষ্ট হয়েছেন। আমি দেখেছি ওনার মাথায় এখনো একটি কোপ রয়েছে, এখানে গর্ত রয়েছে। আমি আপনাদের এটা আশ্বস্ত করলাম, যে সকল মিথ্যা মামলায় আপনারা জড়িত রয়েছেন, যদি আপনারা আমাকে এই গাড়িতে আসনে বসান, আমি প্রতিটি থানায় বসে মিথ্যা মামলা প্রত্যাহারের সর্বপ্রথম এবং যে সকল মামলায় আপনারা পরবর্তীতে দলীয়ভাবে জড়িত হয়েছে তাদের প্রত্যাহারের যোগ্য নয়, সেটা আইনগতভাবে মোকাবেলা করে কিভাবে নিষ্পত্তি করা যায়, সেক্ষেত্রে আপনাদের পাশে আমি থাকব। এবং কিছু লোক বলেছেন যে আমার আশপাশে বিভিন্ন দলের লোক ঘোরাফেরা করে। দেখেন, আমি এখানে যখন ঢুকেছি, আপনাদের সভাপতি সাধারণ সম্পাদককে সাথে নিয়েই ঢুকেছি, এবং আমি ঘোরাফেরা থেকে যখন প্রবেশ করেছি, আমি হারুন ভাইকে সঙ্গে নিয়ে ওখান থেকে গিয়েছি। আপনি হারুন ভাইকে জিজ্ঞেস করেন, ওখানে অনেক লোকজন আমাকে নামানোর চেষ্টা করেছে, থামানোর চেষ্টা করেছে। আমি প্রকাশ্যে সবার কাছে বলেছি যে এই এলাকার সুযোগ্য সাধারণ সম্পাদক হারুন ভাই রয়েছেন, উনি যদি আমাকে নির্দেশনা দেন তাহলে এখানে নামবো, অথবা আমি নামবো না। কারণ আমি এটা বুঝেছিলাম যে অন্য দলের কোনো লোক আমাকে ফসানোর জন্য অনেক কাজ করতে পারে। জিজ্ঞেস করেন এই যে কথা আমাকে দোষ দিবেন, অনেক হয়তো সবে দুঃখে রাগ করে দোষ দিবেন, কিন্তু বাস্তবে সেটা হয়। এরপরেও যদি কেউ আশপাশে এসে ঘোরাঘুরি করে, আসলে তো আমি সবাইকে চিনি না, আপনাদেরকে রাগ না করে আমাকে বলবেন ভাই ওই লোকটা আমাদেরকে নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, ওই লোকটার সঙ্গে ছবিও তুলবেন না, ওই লোকটাকে এড়িয়ে থাকবেন।
আমাকে এসে জোরে জোরে কিছু বলার নাই, সবার সামনে আমাকে অপমান করার দরকার নাই, আমি সংশোধন হয়ে যাবো। যদি সংশোধন না হই তারপর বলতে সবার সামনে আমার জন্য বিচার চাইবে যে ভাই আমরা নির্যাতনের শিকার হয়েছি, মামলা শিকার হয়েছি, কেন ওই লোকটাকে আমি সুস্থ হই? তখন আমি জবাব দিতে আপনাদের কাছে বাধ্য। আরেকটা কথা মনে রাখবেন, আমাকে সরাসরি তারেক রহমান সাহেব এই আসনে পাঠিয়েছেন। আমি কি চাইবো যে তারেক রহমান সাহেবের কোনো অবমূল্যায়ন অপমান হোক? যে মূল্যায়নটা তিনি আমাকে করেছেন, একটা মানুষের রাজনৈতিক জীবনের সর্বোচ্চ আসলে তিনি আমাকে অধিষ্ঠ করেছেন। একটা মানুষের সর্বোচ্চ স্বপ্ন থাকে পার্লামেন্ট মেম্বার পদে যাওয়ার, তিনি না চাইতে আমাকে দিয়েছেন। আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন, আমার জীবন গেলেও তারেক রহমান সাহেবের অপমান অমর্যাদা আমি করবো না। অনেক ভাই দুঃখ বা অভিযোগ আছে, আমি ফোন ধরিনি, এই বিষয়ে আপনাদের কিন্তু বলতে হবে। আরেক ভাই বলেছে কারণ যেটা বলেছে সেটা উত্তর না পেলেও বাড়ি আবার প্রকাশ করতে প্রতিদিন দুইটা করে। তো আপনাদেরকে সবার সহযোগিতা ছাড়া এই কাজটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমি আপনাদেরকে এখানে আমাদের 146টা কেন্দ্র রয়েছে। যদি প্রতিদিন দুইটা করে উঠান বৈঠক করেন তাহলে আপনার সময় লাগবে 73 দিন। প্রতিদিন যদি দুইটা করে কয়দিন লাগবে? 73 দিন। আপনার নির্বাচনে কয়দিন আছে? 40 দিন। এক মাস 8 দিন। 8 দিন অর্থাৎ 38 দিন আছে। তাহলে 38 দিনে কি 73 দিনের কাজ একই গতিতে করা সম্ভব? তাহলে এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য কি করতে হবে? আপনাদের সকলকে এই কবির কৃষ্ণ মন্ডলের দিকে তাকিয়ে থাকতে হবে না। তারেক রহমানের সম্মানকে বাঁচাতে, ধানের শীষকে বিজয় করতে আপনাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। কবির জাতীয় ব্যক্তিমাত্র এখানে সম্মান, মান, অপমান যা কিছু বলেন বাংলাদেশ জাতীয়তাবাদীর সাথে জড়িত রয়েছে, তারেক রহমানের মান সম্মানের সাথে জড়িত রয়েছে, পুরাতন এবং খালেদা জিয়ার সম্মানের সাথে এখানে সম্মান জড়িত। আর ভাই বলছেন ফোন ধরেন না, সে ব্যাখ্যাটা আমি দিচ্ছি, এটা আপনারা ভুলে যাবেন। যদি এখানে ইউনিয়ন কয়টা? 22টা ইউনিয়ন। যদি প্রত্যেকটা ইউনিয়নের মাত্র 8 জন করে ব্যক্তি আপনি ফোন রিসিভ করেন, তাদের সাথে যদি মাত্র 5 মিনিট কথা বলেন, তাহলে এই কথাগুলো শেষ করতে আপনার 15 ঘন্টা সময় লাগবে। আমি এটা রিসার্চ করে দেখেছি, যদি আপনি প্রতিদিন 8 জন লোকের সাথে কথা বলেন মাত্র 5 মিনিট করে, আপনার 880 মিনিট সময় লাগবে। এটা যদি ঘন্টা আমি রূপান্তরিত করি, সেটা সময় আছে 15 ঘন্টা। একজন ব্যক্তির পক্ষে যদি সারাদিন 15 ঘন্টা নিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকেন, তাহলে আমি এই নেতা কর্মীদের নিয়ে মিটিং বা করবো কখন, কর্মপরিকল্পনা বা করবো কখন, ভোট বা চাইবো কখন? আপনারা কিন্তু করবেন না। আমি কিন্তু আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয়। এই উপজেলা কি কর্মপরিকল্পনা, এই উপজেলা যারা সিনিয়র কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু আমার যোগাযোগ নিয়মিত রয়েছে। এক্ষেত্রে কোনো গাফিলতি বা ঘাটতি নেই। এখানে 3টি উপজেলা রয়েছে, তাদের সঙ্গে বলতে হচ্ছে, পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে, পাশাপাশি নির্বাচনী পরিকল্পনা নিয়ে মিটিং করতে হচ্ছে। এটা আজকে সারাদিনের ভিতর তো সবাই বলতে পারি। এর ভিতরে যদি হ্যালো হ্যালো বলি, আপনারা বলবেন এই লোকটা এত বলে না, বিরক্ত হবেন, আবার না বললে হবে। একটা ব্যাখ্যা দিয়ে বললাম 15 ঘন্টা একজন ব্যক্তির পক্ষে ফোন করা কারো কি সম্ভব আছে না? এরপরে তো আপনারা নিত্য দৈনন্দিন সময় কাজ রয়েছে, এই জন্য আপনারা দুঃখ করবেন। নতুন মানুষ বন্ধুত্ব থাকবে। আপনারা যদি বিজয়ী করে পাঠান, এরকম কখনো 10 জন ব্যক্তিকে টাকা দিয়ে আমার কাছে পৌঁছাতে হবে না। যদি 10 জন বা সাময়িক কোনো এলাকার সমস্যা থাকে, আপনারা শুধু আমাকে জানাবেন, আমি আপনার এলাকায় এসে প্রত্যন্ত গ্রামাঞ্চল হোক, সেখানে গিয়ে আপনার সমস্যার কথা শুনবো এবং সেখানে গিয়ে সমাধান করবো। অনেকে লাভ রয়েছে, হয়তো আমি আসার আগে কারোর সঙ্গে একটা মিটিং করে আমরা এসেছি, তারা আপনাদের এলাকার বড় ভাই, আপনার ছোট ভাই, জানো চাচা কাকা এরকম তো তাদের অনেক কম দুঃখ আছে, সেটা আমরা তাদের মান বাঁধানোর জন্য আমাকে যেতে হয়। আমাকে তো সার্বিক বিষয় বিবেচনা করতে হয়। তারা তো আমাদের দলীয়, তারা হয়তো তাদের কাছে এই অনুষ্ঠানের আমাদের ব্যাপারে তাদের হয়তো আগে বা পিছিয়ে যায় গেছে, তাদের ভালো লাগেনি। কিছু লোক তো মান অভিমান করে রয়েছে, তো তাদের কাছে যাওয়ার অর্থ দিবে কিভাবে? আমরা শুনবেন, তাদের কাছে যাওয়ার অর্থ এই নয় যে আমি এখানে সভাপতি বা সাধারণ সম্পাদক মহোদয়কে ছোট করেছি, এটা বাদে আপনারা ভুল করবেন। এটা জাস্ট একটা নির্বাচনী পরিকল্পনা। যিনি সভাপতি রয়েছেন তিনি তো তার মেয়াদকাল পর্যন্ত থাকবেন, কিন্তু তো কোনো সুযোগ নেই তাকে সরিয়ে দেওয়ার। কিন্তু যিনি সভাপতি হন, যিনি সাধারণ সম্পাদক হন, তাদেরকে অনেক কিছু ভাবতে হয়। কারণ এই উপজেলার কর্মপরিকল্পনা শুধুমাত্র একটি গ্রুপের দিক নয়। আজকে প্রত্যেকটা ইউনিয়নে বা প্রত্যেকটা ওয়ার্ডে যারা নির্বাচিত হয়েছে ভোটের মাধ্যমে, তো ধরেন 4 জন লোক নির্বাচিত হয়েছেন, আপনার কাছে কিন্তু 4 জন লোক এসেছে, তারা কি দলীয় লোক ছিল কিনা? তো যদি সেই 4 জন লোক থাকে, 22টা ইউনিয়নে যদি 4 জন লোক থাকে, 88টি লোক তো ছিল। সেই 88টি লোক এখানে যদি না আসে, সেই 88টি লোকের তো পরিবার তো আছে। প্রত্যেকটা পরিবার যদি 5 জন করে ভোট ধরেন, তাতে কত 500 করে ভোট আছে। এখন এই 500 ভোটের কাছে যদি আপনি না যান, তাহলে 500 ভোট তারা কোথায় যাবে? সেটা কোথায় আছে? আপনি তো রাগ অভিমান করছেন, আপনার তো ভোটের দরকার। তো এই 500 ভোট দলীয় ভোট, তারা কি রাগ করে বন্ধ রাখবে না অন্য কাউকে দেবে? সে ব্যাপারটা তো দিতে হবে। আপনারা রাগ করবেন না, আমাদের লক্ষ্য কোনটা? ধানের শেষের বিজয়। সেই বিজয়ের ক্ষেত্রে কারো কাছে যদি কম্প্রোমাইজ করতে হয়, কারো কাছে যদি নমনীয় হতে হয়, কারো কাছে যদি মাথা নত করতে হয়, সেটা আমাদের এই মুহূর্তে করতে হবে। আপনারা দেখেননি
জামাত ইসলাম তারা কিন্তু ইসলামী দল হিসেবে স্বীকৃত বাংলাদেশ, তাকে সঠিক কিনা? তো সাতক্ষীরার যিনি এমপি প্রার্থী তিনি দুর্গা মন্দিরকে মন্ত্র পড়েন কেন? উনি কখন চলেছেন কেন? না নাই উনি তো সেই ভগবান মন্ত্র একেবারে মন্ত্র কিনা করে দিলে বিশাল মন্ত্র পাঠ করে দিয়েছেন। ঠিক আছে। হোটেল লোভে আবার আবার এই যে কৃষ্ণনন্দীকে দাঁড়িপাল্লা মার্কা দিয়েছেন, একদিকে দাঁড়িপাল্লা ভোট দিয়ে ভেস্তে পাঠাচ্ছেন, আর একদিকে বলতেছে হরে কৃষ্ণ হরি বল দাঁড়িপাল্লা দাঁড়িয়ে দেখেন ভোটের কৌশল বন্ধ করতে হবে কি এটা একেবারে উদাহরণ সহ কিন্তু বুঝাই দিচ্ছে। আর ভোটের জন্য এখন কৃষ্ণ নাম হরি নাম সব নাম দিচ্ছে, আবার ওদিকে বলতেছে ভেস্তে দিলাম। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এখন যদি নিজেরা বিধান করতে হবে দেশের দুঃখের কিন্তু আর থাকবে। এই এলাকার সর্বোচ্চ বিএনপিতে ভোট পেয়েছে ৮২,০০০, ঠিক আছে এবার তো পরিসংখ্যান। এবার যদি আপনার জিততে হয় আরো ৮২,০০০, ১,৬৪,০০০ ভোট লাগবে। এই ৮২,০০০ ভোট আপনি বাকিটা কোথায় পাবেন? আর এই ৮২,০০০ ভোটের ভিতরে যদি গ্রুপিং করেন সেখান থেকে আবার মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এই ভোটের পরিসংখ্যান কিভাবে যাবে? একটা ইউনিয়নের দুইজন, একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক, ওই ইউনিয়নের ভোট আছে ২০,০০০, এই দুইজন কিন্তু ২০,০০০ ভোটের মালিক হয়। এখানে কিন্তু সাধারণ মানুষ রয়েছে, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাজনীতি নিবন্ধিত, তারা কাম কাজ করছে, খাওয়া দাওয়া করছে, জমি জমা চাষ করছে, তারা এই বাইরে কিছু করছে না। তাহলে এখন যদি আমি বলে দিই দাঁড়িয়ে পড়ে এই ইউনিয়নের ভোট আছে সব আমি দিয়ে দেবেন, আমার কথা শুনতে দিবা? মানুষ এখন সচেতন, তারা দেখবে যে কোন দলে ভোট দিলে কি হয়, তারা বিবেচনা করবে সেটা পুরো ব্যক্তিকে না। যদি ব্যক্তিকে বিবেচনা করে তাহলে তারা তারা জীবন হবে আদর্শ চিন্তা করবে, তার বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের নির্যাতন নিপীড়নের কথা মাথায় স্মরণ করবে। এই জিনিসগুলো আপনাদের বোঝাতে হবে। এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত থাকি তাহলে জয়টা কত কঠিন হয়ে যাবে সেটা আপনাদের ভাবতে হবে। অতএব এই মুহূর্তে কারোর প্রতি শত্রুতা নয়। সাধারণ একটা শ্রেণী আছে কাউকে না কাউকে সমর্থন করে ভোট দিয়েছে, কিন্তু তাদের দলীয় পদপদবি নাই। হয়তো দলীয় পদপদবি ছাড়া মানুষ কেউ নৌকা দিয়েছে, কেউ দাড়িপাল্লা দিয়েছে, কেউ ধান শীষা দিয়েছে। এখন যদি দাড়িপাল্লার ভোট আপনি বুঝিয়ে আপনার দলে আনতে পারেন, সেটা কি লাভ বেশি না কম? বেশি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন আপনারা সুদূরশলী করেন, যদি আগামী ৫ বছর সুন্দরভাবে শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চান, যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চান, যদি বাগেরহাটের এক আসন উপহার দিতে চান, তাহলে আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, রাগের পরিচয় নয়। সেই বুদ্ধিমত্তা নিয়ে আপনারা কিন্তু আগানোর চেষ্টা করেন, এটা হবে আপনাদের সবচেয়ে বড় কৌশল। আপনাদের মনে রাখতে হবে ৮২,০০০ ভোটটা ১,৬০,০০০ ভোট লাগে, আরো ৮২,০০০ ভোট আপনাকে আনতে হবে। এই আনার পিছনে কি কি করণীয় আছে? তারা যখন আমরা ভোট দিচ্ছি, আপনি কিন্তু দাঁড়িপাল্লার ভোট দিয়ে বুঝাতে পারবেন না। এই আনাটা তো অপবিত্র কিছু না। এখন যদি বলেন কেউ জামাত করে আপনার যাওয়া হবে, ও জামাতের লোকের সঙ্গে মিটিং করেছে, ওকে দেখাই যাবে কোন দোকানের ওর সাথে বসে যাওয়া হবে, চরম দুর্গ যে ভুলের বাসন কিন্তু শুনেও শেষ করতে পারবেন। আজকে আপনারা এত কষ্ট, এত দুঃখ, এত নির্যাতন সহ্য করেছেন, একটা সুন্দর বাংলাদেশ দেখা হবে। সেই সময়টা তো আপনাদের এখন হাতে আছে। সেই সময়টা যখন এসেছে সেটাকে বুদ্ধি দিয়ে কৌশল করে মানুষকে বুঝিয়ে দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনাকে কি কি বাস্তবায়ন হতে পারে, নানান ধরনের কর্ম পরিকল্পনা রয়েছে। সেই কর্ম পরিকল্পনা সাধারণ মানুষকে দেখিয়ে বুঝিয়ে শিখিয়ে আপনাদের দলের কাজ। কে কার সঙ্গে বসে আড্ডা মেরেছিল, মিটিং এ গিয়েছিল, সেটা দেখার বিষয় এখন নয়। নির্যাতন যারা করেছে তাদের সংখ্যা খুবই লবণ। একটা উপজেলায় আপনাদের যারা নির্যাতন করেছে, যাদের ইশারা আপনারা নির্যাতিত হয়েছেন, তারা হাতে গোনা বেশি না, ১০-২০ জন মানুষ। আর বাকি মানুষ তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে গ্রাম গার্ড বানিয়ে এই লোকগুলো চলেছে। সেই লোকগুলোকে সেই লোকগুলোকে আপনাদের দলে আপনারা সুকৌশলে বা নিজেদের ভিতরে বিভেদ করেন। আমি তো দেখছি আপনাদের এই মোল্লাহাট উপজেলায় বিএনপি গ্রুপ নিয়ে নানা জায়গায় কথা, যেটা আমার কানে আসছে। আপনারা ভাই ভুলে যান, নির্বাচনের স্বার্থে কিছুটা হলে ভুলে যান। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফিজুর রহমানকে বলেছি যে ভাই নির্বাচনের স্বার্থে আপনাকে সর্বোচ্চ ভূমিকা নিতে হবে, কারণ আপনি তো এখন মোল্লাহাটের মাথা। যিনি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রয়েছেন তাকে সুকৌশলে সবাইকে এখন করে দিতে হবে। এখন সেই জানার ক্ষেত্রে যদি আপনারা বিরোধ করেন, ভাই ওর সাথে কথা বলেন কেন, ওকে টানলেন কেন, আমাদের নির্বাচনের বিরোধিতা করেছে, তার সেটা কিন্তু অনেক ভুল। যদি এখানে ধানের শীষ বিজয় হয়, সর্বপ্রথম পেরিকা হাফিজুর রহমান তুমি বলতে পারবেন যে আমার এখানে ৪৬টা কেন্দ্র ছিল, আমি ৪৬টা কেন্দ্র ৪৬ সালে আমি পাস করেছি ধানের শীষকে, প্রথম স্থান প্রথম হিসেবে বিজয় করেছি। এই গল্পটা কাজ হতো না, তারপর সকল নেতা কর্মীরা উৎসাহিত হতে পারবে। এই ধরনের কর্ম পরিকল্পনা গ্রহণ করেন, আপনারা এই ধরনের বক্তব্য দিয়ে দ্বিধা বিভক্তি করেন না। একদম রাগান্বিত হয়ে গেছে, আপনার কেন কথা বলেন? আর ভাই বলুন কোনো দরকার নেই, কিন্তু আমার বলেন রাগান্বিত হবেন না। আরো আমি আপনি পরিসংখ্যান করে দিলাম। অন্য একটি কথা অনেকে ছড়াচ্ছে যে হিন্দু প্রার্থী, একবার কিন্তু বলেছি দেখেন আমি একটি সম্প্রদায়ের মানুষ, মানুষ তো জন্মসূত্রে কোনো না কোনো ভাবে এক ধর্মে জন্মগ্রহণ করে, কিন্তু আমার মধ্যে সেই সাম্প্রদায়িকতার বিষ আছে কিনা সেটা তো আমার সাথে যারা চলাফেরা করে, বন্ধু বান্ধব পার্শ্ববর্তী যারা আছে সবাই কিন্তু মুসলিম সম্প্রদায়। আমার দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ মন্দির আমার বাড়িতে, এবং ওই মন্দির থেকে পাটগাছি বাজার যাওয়া পর্যন্ত একটা ভালো হিন্দু মন্দিরের গেট থেকে আপনি যদি রিক্সা ভ্যান বা সাইকেল রওনা দেন,
সরাসরি পাটকাদি বাজার পর্যন্ত যাবেন, এর মাঝে দেখো একটা গ্রাম যতগুলো বাড়ি আছে একটা বাড়িও হিন্দু নাই। সেই মুসলিম গ্রামের উপর দিয়ে ডাঙ্কা কাশি নিশান নিয়ে বাজাতে মন্দিরে আসে, একটা মুসলমান সম্প্রদায়ের লোক তাদেরকে বিরক্ত করে না, তাদেরকে ডিস্টার্ব করে না, তাদের নিয়ে আরো বলে যে তারা দূর থেকে এসেছে, তারা অতিথি, তাদেরকে যেতে দাও, তাদের উৎসব পালন করতে দাও। এটাই হচ্ছে আমাদের ভাতৃত্বের বন্ধনের বাংলাদেশ। আপনারা তো এটা ইসলামের বিধান, অন্য ধর্মের মানুষদের লালন করা, পালন করা, তাদের সমস্ত কাজে সহযোগিতা করা, এটাই তো আমাদের নবীজি শিখে গেছে নাকি? সেই নবীজির আদর্শকে যদি আমরা মানি, ইসলাম ধর্মের মানুষ হিসেবে অন্য ধর্ম, অন্য সম্প্রদায় বা ধর্মের মানুষকেও আপনাদের ঠিক কাজে দিতে হবে। আমি এটা বলে যাই যে আমি কোন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে এখানে আসি নাই। কোন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে জনাব তারেক রহমান সাহেব আমাকে এখানে পাঠাননি। তিনি পাঠিয়েছেন এই বাগেরহাট এক আসনের প্রতিটি মানুষের জন্য প্রতিনিধিত্ব করতে, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা ভুলিয়ে দেওয়ার জন্য, তাদের বিপদ আপদে পাশে থাকার জন্য, তাদের এই এলাকার কি কি ধরনের উন্নয়ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা যায় সেটাকে বাস্তবায়ন করা। আরো একটি কথা বলি, কথা বলার শেষ নাই, সারাদিন কথা, যেটা হচ্ছে যে আপনারা বিগত সময়ে এখানে যারা উপস্থিত রয়েছেন, আমার মনে হয় না কেউ একজন এমপির সাথে গিয়ে একদিন কথা বলতে পেরেছে। কেউ যেতে পারেনি ভাই, এমপি আলাদা কাছে কেউ যেতে পারেনি, যে কথাটা বলে আগে শুনেন। কেন পারেনি? সবাই এখানে ভিআইপি সিআইপি নিজেরা অনেক বড় বড় টাকা, তাদের কাছে দুই লোক গিয়েছে, এখানকার কত ধরনের প্রজেক্ট করেছে, নানা ধরনের উন্নয়ন করেছে, সাধারণ মানুষ কখনো তা জানতেও না। যেখানে একটা ব্রিজ আছে, ব্রিজের বাজেট কত, ওখানে কি কি ধরনের কাজ হতে পারে, ওখানে কি ধরনের মালগাড়িদের কি বিস্তারিত মানুষ, এটা তো সাধারণ মানুষ জানে, কিন্তু জানার কিন্তু অধিকার আপনার আছে নাগরিক। এখানে বড় ধরনের একটা রোড হচ্ছে, সেই রোডে কি ধরনের রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, কল লাগবে, কি ধরনের সেটা জানেন। যদি আমি যেতে পারি পার্লামেন্টে আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় বা মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, তাহলে আমি এটা বলে যাচ্ছি যেটা সমস্ত জনগণের জন্য নোটিশ বোর্ডে দৃশ্যমান থাকবে। আপনারা দেখতে পারবেন এখানে কি ধরনের কর্মকাণ্ড এসেছে, সেটা কিভাবে বাস্তবায়ন হবে, প্রত্যেকটা নাগরিক সেখানে গিয়ে দেখতে পাবে। আরেকটা কথা বলি, আমি একেবারে লাঙ্গলের কুড়িতলা দরিদ্র পরিবারের সন্তান। আমার বাড়িতে 2 তলা 3 তলা বাড়িও নাই, আমার নিজের কোনো গাড়িও নাই, নিজের নামে কোনো সম্পত্তিও নাই, নিজের নামে একটা ফ্ল্যাট। এটা আমি কিন্তু হলফ জমা দিয়েছি একমাত্র ক্লিনিং প্রার্থী হিসাবে। ওটা বলেছেন যে ভাই আমরা তো কিছুই নেই, আমরা গাড়ি নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, ফ্ল্যাট নাই, এটা আমার নাই। তাহলে কি আমি একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান থেকে সর্বোচ্চ মূল্যায়ন আমাকে কে করেছেন? আপনাদের দল, আমার প্রিয় দল, আমার প্রিয় নেতা, আপনার দিনে তো পাঠিয়েছেন। সে কারণে আমি সাধারণ মানুষ হওয়ার সুবাদে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, যে কোনো একজন গ্রামের মানুষ আমার সাথে সে বসে যেতে পারবে, তাতে আমার কোনো হিংসা হবে না, আমার কোনো বিভেদ হবে না। আমার কাছে যাওয়ার জন্য 17-18 ফুট করে সিকিউরিটি মেইনটেইন করে আমার কাছে যাওয়া লাগবে না, লিফটের বোতাম চেপে 18-20 তলা আপনাদের উঠতে হবে না, দেখা করার জন্য মাসের পর মাস, বছরের পর বছর আমার কাছে ঘুরে বেড়াতে হবে। এই জন্য আর আমি কথা বাড়াবো না, সময় হয়ে গেছে। আপনারা সব দিদা সব দ্বন্দ্ব এখন ভুলে যান, আপনারা অত্যন্ত সুকৌশলী হন, সকল প্রকার রায় কোনো আগামী 1 বছর ধরে ছেড়ে ফেলেন। কিভাবে আপনার এলাকার, আপনার পার্শ্ববর্তী লোকজনের কাছে ভোট সংগ্রহ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করেন। যদি ভোটে জয়ী হতে না পারেন, আজকে ব্যক্তিগত খারাপ রাখতে পারে, যাও লোক ভালো ভোট দেবো না, এই যে ক্ষতি করবেন, সেই ক্ষতি কোনো সীমা নেই। অভিজ্ঞতা তো দিয়ে দিয়েছে সে, আমি তো নিজেই স্বীকার করছি আমি আপনাদের সর্বোচ্চ অযোগ্য সন্তান। এখানে যারা উপস্থিত রয়েছেন সবার থেকে আমরা অভিজ্ঞ, সবার থেকে এখন ধরে নেওয়া যোগ্য, আপনারা যোগ্য করে নেবেন। উপায় নেই, যদি এখানে আপনাদের মনোনীত প্রার্থী বিজয়ী না হয়, যদি এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী না হয়, আপনারা সবাই আবার বঞ্চিত হয়ে থাকবেন। অন্য প্রার্থীর কাছে না দাঁড়িয়ে করবেন, আপনাদের মূল্যায়ন করবেন, কোনো উন্নয়নের সব দেখতে পাবেন না, আপনাদের সুখ দুঃখ শেয়ার করতে পারবেন না, আপনাদের মামলা হামলা হতে দেখার মতো কেউ থাকবে না। অতএব ঘরের সন্তান, সেটা বোবা হোক আর গানা হোক, তাকে যোগ্য করে নেন। তার মাধ্যম দিয়ে আমি কথা দিয়ে গেলাম, অন্যরা যা দিতে না পারবে তার থেকে বেশি দেওয়া এবং তার থেকে বেশি কাছে থাকা প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়ে গেলাম। পরবর্তী যখন মিটিং করবো, সেই মিটিং এ দাঁড়িয়ে সবাই আমার বিরুদ্ধে অভিযোগ করবেন, আমাকে বিচারের কাজ করা যাবে, এটা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিই। পরিশেষে আর আপনাদের কিছু বলবো না, সবাই ধৈর্য চ্যুতি ঘটাবো না। আপনারা উপস্থিত যারা রয়েছেন সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে দোয়া করবেন তারেক রহমানের জন্য, কারণ সামনে তার বিশাল কর্ম পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করতে গেলে সারা বাংলাদেশের মানুষের দোয়া দরকার আছে। আপনারা প্রার্থনা বা দোয়া করবেন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য, যিনি চিরনিদ্রায় শায়িত আছেন, যিনি এই দেশের জন্য মামলা হামলার শিকার হয়ে সারাটা জীবন নির্যাতনের শিকার হয়েছেন, শেষ পর্যন্ত কারাবরণ করার পর বেরিয়ে এসে ঘরের মাধ্যমে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তিনি একদিন দেখেছিলাম চোখের জল ফেলে বলতেছিল, আমার ঘরে যারা লোকজন রয়েছে তাদের আমি কি খেতে দেবো, খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না। সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে এত বড় নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আর সেই দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আর সেই দলের কর্মীদের সাথে আমি বেইমানি করবো, তাদের কাছে যেতে দেবো না, এটা আপনারা কখনো ভাববেন না। এ ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ধরে আপনারা যারা উপস্থিত রয়েছেন, এখানে
ব্লক। আমাদের ভোটের স্বার্থে, দলের স্বার্থে, ধানের শীষকে বিজয়ী করার স্বার্থে আমাদের কিন্তু একটা ঐক্যের সুর গাইতে হবে। সেক্ষেত্রে হাফিজ ভাই এখানকার অভিভাবক, এটা নিঃসন্দেহ তিনি এখানকার সভাপতি। উনি সভাপতি আছেন, ওনার অবস্থানে উনি থাকবেন, উনি পরিচালনা করবেন, নির্বাচন পরিচালনা করবেন, দিক নির্দেশনা দেবেন। কিন্তু যারা মহানগর করে বসে আছেন তাদেরকে সঙ্গে নিয়ে মিলমিশ করে করার উদ্যোগটা আমি নেব। এই ক্ষেত্রে আপনারা কোনো প্রকার রাগ ক্ষোভ দুঃখ রাখতে পারবেন না, এটা আমাকে বলতে হবে। এটা হাত থেকে কমিটমেন্ট করেন। আমি তাই আপনাদের সিদ্ধান্ত নেবে, আপনারা রাজি আছেন? আপনাদের অনুমতি আমি দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে উদ্যোগ নেব আমি চেষ্টা করবো সবাইকে মিলমিশ করে একাকার করা। যদি ব্যর্থ হই জানি না, সেটা মহান রব্বুল আলামিনের কৃপা থাকলে আমি অবশ্যই সার্থক হব। আপনাদের সকলের সহযোগিতা দোয়া থাকলে অবশ্যই সেটা বাস্তবায়ন করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভয়গুলো যারা আছেন আপনারা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমাকে ক্ষমা করবেন। বিগত দিনে আপনাদের পাশে না থেকে আমি যে আসনটি এখানে নিয়ে এসেছি এজন্য কেউ ক্ষোভ রাখবেন না, সেজন্য আপনাদের কাছে আমি করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা মা হয়তো কোনো কিছু রাখবেন না, একেবারে করে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে গেলাম। আপনারা সব মা মানে দুঃখ কষ্ট ভুলে গিয়ে তারেক রহমানের সম্মানকে বাঁচাতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করার স্বার্থে, ধানের শীষকে বিজয় করার স্বার্থে সবকিছু ভুলে গিয়ে আপনারা এক সাদা করে ধানের শীষের ছায়া করে আপনারা সকলে মিলিত হয়ে ধানের শীষকে বিজয়ী করার একটা প্লাবন সৃষ্টি করবেন। এই আশা, এই আস্থা, এই ভরসা আপনাদের কাছে রাখলাম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।